হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো আজকে আমরা ইভিএস এর যে টপিকটা নিয়ে আলোচনা করব, অন স্ক্রিন দেখতে পাচ্ছ অলরেডি। কিন্তু আমি তোমাদের এই যে টপিকটা দেখতে পাচ্ছ ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র, এই টপিকের উপরে কিন্তু আমি অলরেডি 5টা তোমাদের থিওরি ক্লাস প্রোভাইড করেছি। অবশ্যই আমি প্রত্যেকটা ক্লাস আপলোড করে দিয়েছি, তোমরা অবশ্যই করেছো। যে 5টা কিন্তু আমরা থিওরি ক্লাস করেছি আজকে, এবং শুধুমাত্র থিওরি ক্লাস করিনি, তার সঙ্গে কিন্তু আমরা এমসিকিউ প্র্যাকটিস করেছি ওই 5টা ক্লাসের মধ্যে। আজকে আমরা বেশ কিছু আরো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করব, যে কোশ্চেনগুলো বিভিন্ন এক্সামে এসেছে সেগুলো থেকে আমরা বেশ কিছু কোশ্চেন আলোচনা করব। তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের প্রাইমারি, আপার প্রাইমারি, এছাড়াও অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা প্রত্যেক ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করবে এবং প্রত্যেকে আনসার করার চেষ্টা করো। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন বলছে, নিচের কোনটি ইকোসিস্টেম সম্পর্কে সঠিক নয়। মানে নিচের কোনটি ইকোসিস্টেম সম্পর্কে সঠিক নয়। এটা ইউপিএসসি মেন্স পরীক্ষায় 2014 সালে এসেছিল। কি বলছে দেখো, এটি নির্দিষ্ট স্থান এটি একটি নির্দিষ্ট স্থান সময়ের সকল জীবিত জীব ও ভৌত পরিবেশকে নির্দেশ করে। এটা একদম কারেক্ট। ঠিক আছে, কোন একটা নির্দিষ্ট স্থানের বা নির্দিষ্ট সময়ের সকল জীব, মানে যারা জীবিত রয়েছে বা যারা ভৌত উপাদান বলতে যেমন হতে পারে আলো, বাতাস, সূর্য, এগুলো ভৌত উপাদান, এগুলোকে নির্দেশ করে। একদম ঠিক। এটি একটি কার্যকারী একক। আমরা এ থিওরি ক্লাসে পড়েছিলাম ইকোসিস্টেম কি। ইকোসিস্টেম হচ্ছে একটা ফাংশনাল ইউনিট অফ বায়োস্ফিয়ার, মানে মানে সারা আমাদের যে জীববিদ্যা রয়েছে, জীববিদ্যার একটি কার্যকারী একক হচ্ছে ইকোসিস্টেম। এর নিজস্ব প্রোডাক্টিভিটি রয়েছে অবশ্যই। যে ইকোসিস্টেম রয়েছে, ইকোসিস্টেমের তো প্রোডাক্টিভিটি রয়েছে, উৎপাদনশীলতা রয়েছে। কারণ প্রত্যেকটা ইকোসিস্টেমে সবুজ উদ্ভিদ রয়েছে, আর সেই সবুজ উদ্ভিদগুলো কি এক একটা প্রডিউসার। নেক্সট বলছে, এটি একটি বদ্ধ ব্যবস্থা না। এই ইকোসিস্টেমটা কি? ইকোসিস্টেম হচ্ছে একটা মুক্ত প্রণালী। সবসময় মাথায় রাখবো ইকোসিস্টেমটা কি। ইকোসিস্টেম হচ্ছে একটা ওপেন সিস্টেম। সবসময় মাথায় রাখবো কি, ওপেন সিস্টেম। কি বলবো আমরা? এটা আমরা বলবো ইকোসিস্টেম হচ্ছে একটা ওপেন সিস্টেম, মানে মুক্ত পদ্ধতি বা মুক্ত প্রণালী। ঠিক আছে, তো এটা সঠিক আনসার অপশন নাম্বার ডি। মনে থাকবে সবার, অপশন নাম্বার ডি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। চলো পরের কোশ্চেন। চলো পরের প্রশ্ন চলে আসি, প্রত্যেক আনসার করো। দেখো নেক্সট কোশ্চেন বলছে, ইকোসিস্টেম শব্দটি সর্বপ্রথম মানে সর্বোত্তম বর্ণনা কোনটি। মানে ইকোসিস্টেম শব্দটির দ্বারা সব থেকে কোনটি ভালোভাবে বর্ণনা করা যায়। এটা পরীক্ষা, আইএস পরীক্ষা 2015 সালে এসেছিল। একে ওপরের সঙ্গে ক্রিয়াশীল জীব সমষ্টি। মানে কি বলতে চাইছে, ইকোসিস্টেম বলতে বোঝাচ্ছে এমন একটা সিস্টেম যেখানে একটা জীব অন্য একটা জীবের মধ্যে ক্রিয়াশীল, মানে পারস্পরিক যে সম্পর্ক। পৃথিবীর যে অংশে জীবের বসবাস, তাহলে পৃথিবীর কোনো একটা স্থান রয়েছে যেখানে অনেক জীব বসবাস করে, সেই স্থানটাকে বলা হয় ইকোসিস্টেম। 3 নম্বর বলছে, জীব সমষ্টি এবং তাদের বসবাসকারী পরিবেশ একত্রে। তাহলে কি বলছে, ইকোসিস্টেম বলতে বোঝাচ্ছে কোনো একটা নির্দিষ্ট এলাকার সমস্ত জীব সমষ্টি এবং তাদের বসবাসকারী পরিবেশকে বোঝায়। অপশন নাম্বার ডি বলছে, কোনো ভৌগোলিক অঞ্চলে উদ্ভিদ ও প্রাণী জগৎকে আমরা বলবো ইকোসিস্টেম। তাহলে কি হবে আনসার? প্রত্যেকে চেষ্টা করবে, করো আনসার করো, প্রত্যেকে চেষ্টা করো। একদম সহজ তো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইকোসিস্টেম শব্দটি দ্বারা সব থেকে ভালোভাবে বর্ণনা করা যায় কি, অপশন নাম্বার 3। তাহলে জীব সমষ্টি কোন একটা অঞ্চলের সমস্ত জীব সমষ্টি এবং তাদের বসবাসকারী পরিবেশ, মানে ওই জীবের আশেপাশে যে পরিবেশ রয়েছে সেটাকে আমরা একত্রে কি বলবো, ইকোসিস্টেম বলবো। যেমন ধরো আমাদের ভারতবর্ষে কোন একটা অঞ্চল রয়েছে, সেই অঞ্চলে মানুষজন বসবাস করছে, বিভিন্ন পশু পাখি বসবাস করছে, এবং তাদের সঙ্গে সম্পর্কিত যে সমস্ত পরিবেশ, পাহাড়, পর্বত, নদী, নালা, আলো, বাতাস, সবগুলোকে আমরা একত্রে ইকোসিস্টেম বলবো। অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। 3 নাম্বার দেখো, নেক্সট কোশ্চেন বলছে, ইকোলজি হলো কোন সম্পর্কের অধ্যয়ন। মানে কোন সম্পর্কের অধ্যয়নকে আমরা ইকোলজি বলবো। তাহলে ইকোলজি কথাটির কিসের অধ্যয়নকে বলবো? জীব ও পরিবেশ, মানুষ ও বন, মাটি ও জল, স্বামী ও স্ত্রী। কি হবে আনসার? বলে ফেলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইকোলজিটা কি, ইকোলজি হচ্ছে কিসের অধ্যয়ন? ইকোলজি হচ্ছে জীব ও পরিবেশ। তাহলে মনে রাখবো, জীব ও পরিবেশের যে অধ্যয়ন, সেই অধ্যয়নকে আমরা কি বলবো? ইকোলজি বলবো। ক্লিয়ার সবার প্রত্যেকে? চলো পরে কোশ্চেন দেখো।
পরের প্রশ্ন কি বলা হয়েছে, বলছে ইকোসিস্টেম শব্দটি প্রথম কে প্রস্তাব করেছিলেন, মানে ইকোসিস্টেম কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন। দেখতে পাচ্ছ এখানে তামিলনাড়ু, উত্তরাখণ্ড বিভিন্ন পরীক্ষা এসেছিল। বলছে জি টেইলর, ই হার্টিগান, ডক্টর স্টুডার্ট, আর অপশন নাম্বার ডি বলছে ট্রান্সলে। তাহলে আনসার করে ফেলো। এই প্রশ্ন আমরা অনেকবারই আলোচনা করেছি বিভিন্ন এমসিকিউ প্র্যাকটিস করাতে, যে ইকোসিস্টেম শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন। আনসার কি হবে, এটা আনসার হবে আমাদের অপশন নাম্বার ডি, ট্রান্সলে। তাহলে মনে থাকবে ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেছেন ট্রান্সলে, অপশন ডি। পরে কোশ্চেন, নিচের কোনটি একটি কৃত্রিম বাস্তুতন্ত্র, মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইকোসিস্টেম কোনটি, নিচের কোনটি আর্টিফিশিয়াল ইকোসিস্টেম, পুকুর, ক্ষেত, বন, আর কোনটাই নয়। কি হবে আনসার, প্রত্যেক আনসার করবে পাঁচেরটা। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে, অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে ক্ষেত, মানে ফিল্ড, যেটা আমরা কি বলি ফিল্ড বলা হয়, ঠিক আছে। এই ফিল্ডকে কি বলবো, ফিল্ডকে আমরা বলবো যে একটা কৃত্রিম বাস্তুতন্ত্র। যেমন হতে পারে ধান ক্ষেত হতে পারে, গম ক্ষেত হতে পারে, বা সর্ষে ক্ষেত হতে পারে। এগুলো কি, এগুলো আমরা মানুষরা তৈরি করি, তাই এগুলোকে বলবো আমরা আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। পরে কোশ্চেন, নিচের কোনটি একটি আর্টিফিশিয়াল ইকোসিস্টেম বা কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ, ধানের ক্ষেত, বন, তৃণভূমি, আর হ্রদ। কি হবে আনসার, দেখতে পাচ্ছ এটা ইউপিপিএসসি পরীক্ষা এসেছিল, অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। পরে কোশ্চেন বলছে নির্দিষ্ট অঞ্চলে পরিবেশ যত সংখ্যক জীবকে ধারণ করতে পারে তাকে কি বলা হয়। খুব ভালো একটা প্রশ্ন, আনসার করো। একটু টাফ প্রশ্ন, পরীক্ষা আসার মতো। কি হবে আনসার দেখো, বলছে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে পরিবেশ যত সংখ্যক জীবকে ধারণ করতে পারে। কোনো একটা নির্দিষ্ট পরিবেশ, সেই পরিবেশের যত সংখ্যক মানে জীবকে ধারণ করতে পারে বা একটা জীবকে লালন পালন করতে পারে তাকে কি বলা হয়, জনসংখ্যা, ধারণ ক্ষমতা বা ক্যারিং ক্যাপাসিটি। অপশন নাম্বার সি বলছে সংখ্যার বা জীব ভরের পিরামিড। অপশন নাম্বার ডি ওপরে কোনোটাই নয়। কি হবে আনসার, প্রত্যেক আনসার করো। এটা সঠিক আনসার হবে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, যেটাকে বলবো আমরা ধারণ ক্ষমতা বা ক্যারিং ক্যাপাসিটি বলে থাকি। দেখো এই বিষয়ে আমরা একটু ডিটেলসে পড়ে নিব। কি বলা হয়েছে, ক্যারিং ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা বলতে কি বোঝায়। ক্যারিং ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা হলো কোনো নির্দিষ্ট অঞ্চলে উপলব্ধ খাদ্য, জল, আশ্রয় এবং অন্যান্য সম্পদের ভিত্তিতে পরিবেশ যত সর্বাধিক সংখ্যক জীবকে দীর্ঘ সময় ধরে ধারণ ও সমর্থন করতে পারে তাকে কি বলা হয়, ক্যারিং ক্যাপাসিটি বলা হয়। যেমন একটা উদাহরণ দেখো, ধরো একটি বন যদি পর্যাপ্ত খাদ্য জল দিয়ে সর্বোচ্চ 500টি হরিণকে টিকিয়ে রাখতে পারে, তাহলে সেই বনের ধারণ ক্ষমতা হলো 500। বুঝতে পারছো, কোনো একটা বন, সেই বনে 500টা হরিণ ভালোভাবে বসবাস করতে পারবে, তাহলে ওই বনের ধারণ ক্ষমতা হচ্ছে 500। এটা হচ্ছে মাথায় রাখবে। পরে কোশ্চেন, কোন শব্দটি কোন জীবের দখলকৃত ভৌত স্থান এবং জীব সমাজে তার কার্যকরী ভূমিকা উভয়কে নির্দেশ করে তাকে কি বলা হয়। ভালো করে প্রশ্নটা দেখবে, তাহলে কিন্তু ইজিলি আনসার করতে পারবে, কারণ এটা কর্ণাটকের পরীক্ষা এসেছিল। বলছে কোন শব্দটি কোন জীবের দখলকৃত ভৌত স্থান, মানে কোন একটা স্থান, যে স্থানটা কোন জীব কি করে, দখল করে রাখে, এবং জীব সমাজ, সেই জীবগুলো তার কার্যকরী ভূমিকা পালন করে, ফাংশন, মানে সেখানে কি করে, তাদের বিভিন্ন কার্যকরী ভূমিকা পালন করে, মানে সেখানে বিভিন্ন জীবিকা ধারণ করার জন্য বিভিন্ন কাজকর্ম করে, সেই স্থানটিকে কি বলা হয়, ইকোটোন, ইকোলজিক্যাল নিচ, হ্যাবিট, আর হোম রেঞ্জ। কি বলবো আমরা, এটাকে আমরা বলবো অপশন নাম্বার বি, ইকোলজিক্যাল নিচ বলবো। তাহলে কি বলবো, ইকোলজিক্যাল নিচ। তাহলে আমরা অলরেডি কিন্তু থিওরি ক্লাসে ইকোলজিক্যাল নিচ সম্পর্কে জেনেছি, তবুও একটু আমরা রিভিশন করে নিই। ইকোলজিক্যাল নিচ বা পরিবেশগত নিচ বলতে বোঝায় কোনো জীবের দখলকৃত ভৌত স্থান বা হোয়ার ইট লিভস, মানে যেখানে জীবেরা বসবাস করে, এবং জীব সমাজে তার কার্যকারী ভূমিকা, হোয়াট ইট ডু, মানে সেখানে তারা কি কি করে, তারা কি করে বেঁচে থাকে। বুঝতে পারছো, এটা কি বলবো ইকোলজিক্যাল নিচ। ধরো আমি এখানে বসবাস করছি, হ্যাঁ, আমি এই জায়গাটাতেই আমি কাজ কর্ম করে আমি নিজের জীবন ধারণ করছি, তাহলে এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে আমার কাছে একটা ইকোলজিক্যাল নিচ, এটাই বলতে চাইছে। অর্থাৎ একটি জীব কোথায় থাকে, কি খায়, কিভাবে বেঁচে থাকে, অন্য জীবের সঙ্গে তার কি সম্পর্ক তোলে, এইসব মিলিয়ে হচ্ছে আমাদের ইকোলজিক্যাল নিচ বলা হয়। নেক্সট কোশ্চেন,
তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো। পৃথিবী পৃষ্ঠের সর্ববৃহৎ এলাকা জুড়ে বিস্তৃত বাস্তুতন্ত্র কোনটি? তাহলে পৃথিবীর বুকের সব থেকে বড় ইকোসিস্টেমের নাম কি? মরুভূমি বাস্তুতন্ত্র, তৃণভূমি, পর্বত বাস্তুতন্ত্র, অপশন নাম্বার ডি সামুদ্রিক বাস্তুতন্ত্র। কি হবে অ্যান্সার? আনসার করো প্রত্যেকে। তাহলে পৃথিবীর সব থেকে বৃহত্তম যদি ইকোসিস্টেমের নাম জিজ্ঞাসা করে অবশ্যই আনসার হবে কি সামুদ্রিক বা ওশিয়ান ইকোসিস্টেম, মানে সামুদ্রিক বাস্তুতন্ত্র হচ্ছে সব থেকে বৃহত্তম। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম বাস্তুতন্ত্র কোনটি? দেখো এই প্রশ্নটা 2014 সালে এসেছিল। মহাসাগর, তৃণভূমি, বন আর পর্বত। কি হবে অ্যান্সার? এটাও আমাদের সঠিক আনসার অপশন নাম্বার এ মহাসাগর। ওকে, ক্লিয়ার সবার? দেখো পরের কোশ্চেন, দেখো পরের প্রশ্ন কি বলা হয়েছে আমরা একটু দেখে নিই। 11 নম্বরটা, নিচের কোনটি পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে না? ভালো করে প্রশ্ন দেখো, নিচের কোনটি পরিবেশগত ভারসাম্য মানে ইকোলজিক্যাল ব্যালেন্স রাখতে সাহায্য করে না? গাছ কাটা, বনসৃজন, বৃষ্টির জল ব্যবস্থাপনা, অপশন নাম্বার ডি জীবমণ্ডল সংরক্ষণ কেন্দ্র। কি হবে অ্যান্সার? তাহলে নিচের কোনটি পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে না? সেটা হবে গাছ কাটা। তাহলে গাছ কাটা কখনো আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে না। আমরা যদি গাছ কেটে ফেলি তাহলে পরিবেশের কি ভারসাম্য বজায় থাকবে? একদমই থাকবে না। তাহলে অপশন নাম্বার এ। বলছে ভারতে পরিবেশগত ভারসাম্যহীনতার প্রধান কারণগুলির মধ্যে কোনটি? মানে ভারতে যে পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে তার মধ্যে প্রধান কারণ কোনটি? বন নিধন, যেটাকে বলা হয় ডিফরেস্টেশন মানে গাছ কাটা, মরুকরণ, বন্যা ও দুর্ভিক্ষ, বৃষ্টিপাতের তারতম্য। তাহলে কি হবে অ্যান্সার? আমাদের ভারতের যে ইকোলজিক্যাল ডিসব্যালেন্স হচ্ছে বা ইকোলজিক্যাল যে ব্যালেন্সটা মানে বাদ চলে যাচ্ছে, নষ্ট হচ্ছে, এর জন্য প্রধান মানে গুরুত্বপূর্ণ কোনটি? সেটা হচ্ছে ডিফরেস্টেশন বা বননিধন, অপশন এ। নেক্সট কোশ্চেন, নিচের কোন কাজটি পরিবেশগত ভারসাম্য নষ্ট করে? নিচের কোনটি পরিবেশগত ভারসাম্য নষ্ট করে? কাঠ কাটা, কাঠ কাটা মানে গাছ কাটা ডিফরেস্টেশন, সামাজিক বনায়ন মানে সামাজিক বনসৃজন, বন মহোৎসব আর বনসৃজন। কি হবে অ্যান্সার? নিচের কোন কাজটি পরিবেশগত ভারসাম্য নষ্ট করে? সেটা আনসার হবে ডিফরেস্টেশন, অপশন নাম্বার ই হচ্ছে কারেক্ট। পরের কোশ্চেন, একটি বাস্তুতন্ত্রে সর্বোচ্চ ট্রফিক স্তর অর্জন করে কোনটি? মানে ধরো এটা একটা বাস্তুতন্ত্রের ট্রফিক স্তর, তাই তো? এই বাস্তুতন্ত্রের সব থেকে ওপরে কে থাকে? সব থেকে ওপরে যদি আমরা এইভাবে দেখি তাহলে দেখতে পাবো তৃণভোজী, তো সবার নিচে মাংসশাসী, সর্বভুক আর বিয়োজক। তাহলে এটা সঠিক আনসার হবে অপশন নাম্বার সি সর্বভুক। তাহলে সর্বভুক হচ্ছে সবার উপরে, যেমন হচ্ছে মানুষ, মানুষ হচ্ছে সবার অপরে। পরে কোশ্চিন, নিচের কোনটি বাস্তুতন্ত্রের জৈব উপাদান নয়? জৈব মানে বায়োটিক। আমরা প্রত্যেকে জানি দুটো টার্ম রয়েছে, একটা হচ্ছে কি বায়োটিক আর একটা হচ্ছে কি অ্যাবায়োটিক, এই দুটো টার্ম। তাহলে বায়োটিক উপাদান নয় কোনটি? বলছে বায়ু, উদ্ভিদ, ব্যাকটেরিয়া আর প্রাণী। দেখো উদ্ভিদ, ব্যাকটেরিয়া, প্রাণী সবগুলো প্রাণ আছে, শুধুমাত্র বায়ুর কিন্তু প্রাণ নেই। তাই অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। পরে কোশ্চেন, বলছে বাস্তুতন্ত্রে শক্তির প্রধান উৎস কাকে বলা হয়? এটাও থিওরি ক্লাসে করিয়েছিলাম, সিকিমের পরীক্ষা এসছে, ইউপিপিএসসি পরীক্ষা এসছে। কি হবে? গাজন বা যেটাকে বলা হয় ফার্মেন্টেশন, সঞ্চিত উদ্ভিদ শর্করা মানে গাছ যে খাবারটা সঞ্চয় করে রাখে সেখান থেকে, সৌরশক্তি, ওপরে কোনোটা নয়। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার সি সৌরশক্তি, অপশন সি। নেক্সট কোশ্চেন, খাদ্য শৃঙ্খলে মানুষ হলো কি? উৎপাদক, কেবলমাত্র প্রাথমিক খাদক, কেবলমাত্র দ্বিতীয় শ্রেণীর খাদক, প্রাথমিক ও দ্বিতীয় শ্রেণীর উভয় খাদক। তাহলে মানুষ কি? মানুষ হচ্ছে প্রাথমিক ও দ্বিতীয় উভয় শ্রেণীর খাদক বলা হয়। কারণ মানুষ যেমন ঘাস বলছি, সবুজ উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, শাকসবজি খেয়ে বেঁচে থাকে, ঠিক তেমনি মানুষও কিন্তু যে তোমার মাছ মাংস খেয়েও বেঁচে থাকে। তো অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট।
পরের প্রশ্ন, 10% সূত্রটি কিসের সাথে সম্পর্কিত? এক ট্রফিক স্তর থেকে অন্য ট্রফিক স্তরে খাদ্য শক্তির স্থানান্তর, এক পদার্থ থেকে অন্য পদার্থে তাপের স্থানান্তর, এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে পাখির স্থানান্তর, এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে জলের স্থানান্তর। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ, এক ট্রফিক স্তর থেকে অন্য ট্রফিক স্তরে খাদ্য শক্তির স্থানান্তর। পরে কোশ্চেন, সামুদ্রিক পরিবেশে প্রধান প্রাথমিক উৎপাদক কারা? বলছে সামুদ্রিক পরিবেশে প্রধান প্রাথমিক উৎপাদক কারা? ফাইটোপ্ল্যাঙ্কটন, সামুদ্রিক শৈবাল, বলছে সামুদ্রিক আবৃতজীবী উদ্ভিদ, আর জলজ ব্রায়োফাইট। তাহলে কি হবে? উৎপাদক। তাহলে উৎপাদক বলতে আমরা যেটাকে বোঝাই সেটা হচ্ছে কি ফাইটোপ্ল্যাঙ্কটন। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ঠিক আছে, তাহলে সামুদ্রিক পরিবেশে প্রধান প্রাথমিক উৎপাদক কোনগুলোকে বলবো? সেগুলো হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন। অপশন এ। পরে কোশ্চেন, ইকোসিস্টেমের জীবজ উপাদানের মধ্যে উৎপাদক ব্যবস্থা হলো কোনটি? মানে বলছে আমাদের যে ইকোসিস্টেম রয়েছে সেখানে প্রডিউসার বা উৎপাদক কাকে বলা হয়? গরু, ময়ূর, বাঘ আর সবুজ উদ্ভিদ। তাহলে কি হবে? অবশ্যই এটা আমরা বলবো সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদ নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে প্রথম ট্রপিক স্তরে অন্তর্ভুক্ত থাকে কোনটা? এই যে আমরা থিওরি ক্লাসে পড়েছিলাম যে ট্রপিক লেভেল, যে এইভাবে যে ত্রিভুজের মতো দেখতে ট্রপিক লেভেলগুলো এইভাবে থাকে এইভাবে থাকে। তাহলে প্রথম স্তরে কে থাকে? তৃণভোজী প্রাণী, মাংসশাসী প্রাণী, সর্বভুক প্রাণী আর সবুজ উদ্ভিদ। তাহলে সবার নিচে যেটা থাকবে সেটা হচ্ছে প্রডিউসার, মানে উৎপাদক, যেটাকে আমরা বলবো সবুজ উদ্ভিদ। অপশন ডি। পরের প্রশ্ন, নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলিত হয়েছে? মানে নিচের কোন জোড়াটি সঠিকভাবে মেলানো হয়েছে? পর্বত, সর্বাধিক স্থিতিশীল বাস্তুতন্ত্র। 2 নাম্বার বলছে অজৈব উপাদান, ব্যাকটেরিয়া। 3 নাম্বার বলছে সবুজ উদ্ভিদ, বাস্তুতন্ত্র। ডি নাম্বার বৃষ্টিপাত, বিশ্ব উষ্ণায়ন। তাহলে এখানে সঠিক আনসার হবে কি? অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, সবুজ উদ্ভিদ, বাস্তুতন্ত্র। ঠিক আছে, আর ব্যাকটেরিয়া হচ্ছে জৈব, ব্যাকটেরিয়া হচ্ছে কি জৈব উপাদান। আর বৃষ্টিপাত বিশ্ব উষ্ণায়নের সাথে সম্পর্কিত নয়, বিশ্ব উষ্ণায়ন কার্বন ডাইঅক্সাইড। আর এটা সর্বাধিক স্থিতিশীল বাস্তুতন্ত্র হচ্ছে সমুদ্র। ঠিক আছে, পরে কোশ্চেন, স্থলভাগের ঘাসভূমি বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম কোনটি? মানে কোনো একটা মানে তৃণভূমি অঞ্চল, মানে গ্রাস, মানে গ্রাসল্যান্ড বলতে পারি, মানে মানে ঘাসভূমিতে কোন খাদ্য শৃঙ্খলটা আমরা দেখতে পাবো? ঘাস, ঘাস ফড়িং, ব্যাং, সাপ। অবশ্যই মিলে যাচ্ছে, দেখো ঘাস খাচ্ছে কে? ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে ব্যাং, ব্যাংকে সাপ। সুন্দর, ঘাস, ঘাস ফড়িং, সাপ, ব্যাং। ভুল হয়ে গেল এটা। আর তারপরে প্রশ্ন, ঘাস ফড়িং, ব্যাং, সাপ, ঘাস, সাপ। ভুল হয়ে গেল এটাও। তারপরে ঘাস ফড়িং, সাপ, ব্যাং, ঘাস, এটা ভুল। তাহলে এখানে দেখো সঠিক আনসার হবে অপশন নাম্বার এ। পরে কোশ্চেন, নিচের কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন করে? তাহলে নিচের কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন করে? ঘাস, গম, আম। এটা কি কোনো একটা খাদ্য শৃঙ্খল হচ্ছে? একদম না। ঘাস, ছাগল, মানুষ হতে পারে। ঘাসকে খাচ্ছে কে? ছাগল। ছাগলকে কে খাচ্ছে? মানুষ। ছাগল, গরু, হাতি, ঘাস, মাছ ও ছাগল। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার বি। অপশন বি হচ্ছে কারেক্ট। পরে কোশ্চেন, কোন ধরনের বাস্তুতন্ত্রে জীবভর পিরামিড উল্টানো হয়? বলছে কোন ধরনের বাস্তুতন্ত্রে জীবভর পিরামিড উল্টানো হয়? বন, পুকুর, তৃণভূমি আর শুষ্ক ভূমি। তাহলে কি হবে আনসার? এটা সঠিক আনসার হবে পুকুর। তাহলে পুকুরের বাস্তুতন্ত্র সবসময় উল্টানো হয়। আমরা এর আগেও ক্লাসে কিন্তু বারবার করে থিওরি ক্লাসে বলেছি যে আমাদের যে ইকোসিস্টেম রয়েছে, ইকোসিস্টেমের পুকুরের ইকোসিস্টেমটা সবসময় উল্টো হবে। নেক্সট কোশ্চেন, ডিডিটি বাস্তুতন্ত্রে প্রবেশ করলে কোন জীবে এর সর্বাধিক ঘনত্ব দেখা যায়? তাহলে কোন জীবের মধ্যে ডিডিটি সব থেকে বেশি দেখা যাবে? ঘাস ফড়িং, ব্যাং, সাপ আর গবাদি পশু। সঠিক আনসার কি হবে? সাপ। সাপের সব থেকে বেশি পরিমাণ দেখা যাবে। কেন? দেখো, ধরো এই একটা আমাদের ইকোলজিক্যাল পিরামিড। ঠিক আছে, তাহলে ইকোলজিক্যাল পিরামিডের যত ওপরের দিকে যাব, যত ওপরের দিকে যাব তত কিন্তু ডিডিটির পরিমাণ আমাদের বাড়তে থাকবে। তাহলে সাপ হচ্ছে সবার ওপর থাকে। ঠিক আছে, কারণ ঘাস, ঘাস ফড়িং, ব্যাং, ব্যাঙের ওপরে সাপ। এখানে সাপ। আর অপশন ডি যদি দিত ধরো বাজ পাখি, তাহলে অবশ্যই বাজ পাখি আনসার হতো, কারণ যে ওপরের দিকে থাকবে তার ঘনত্ব সব থেকে বেশি। তো অপশন অনুযায়ী এখানে সাপ। আরো কিছু পরীক্ষা প্রশ্ন আছে যে ডিডিটির পুরো নাম কি? ডিডিটির পুরো নাম হচ্ছে কি? ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো
ইথেন, মনে রাখবো ডাইক্লোরো ডাইফেনাইল ট্রাইক্লোরো ইথেন, নামটা কিন্তু ভালো করে মনে রাখবো, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, বলছে নিচের কোন গাছটি পরিবেশ বান্ধব নয়, বা নিচের কোন গাছটি পরিবেশের জন্য ক্ষতিকারক? বাবুল, ইউক্যালিপটাস, নিম আর পিপল। কি হবে আনসার? এটা সঠিক আনসার হবে ইউক্যালিপটাস। তাহলে ইউক্যালিপটাস গাছটি কিন্তু আমাদের পরিবেশের জন্য ফ্রেন্ডলি না, ঠিক আছে। বলছে ইউক্যালিপটাস গাছ অত্যাধিক পরিমাণে ভূগর্ভস্থ জলকে শোষণ করে এবং মাটির আর্দ্রতাকে কমিয়ে দেয়। এছাড়া এর পাতায় এমন রাসায়নিক পদার্থ থাকে যা অন্য উদ্ভিদের বৃদ্ধি বাধাগ্রস্ত করে, তাই এটি পরিবেশ বান্ধব নয় বলে ধরা হয়। বুঝতে পেরেছো? ক্লিয়ার? পরের কোশ্চেন, নিচের কোন গাছটিকে পরিবেশগত বিপদ হিসাবে ধরা হয়? নিচের কোন গাছটিকে পরিবেশের বিপদ হিসাবে বর্ণনা করা হয়? বাবুল, বলছে আমলতাস, নিম আর ইউক্যালিপটাস। এটারও সঠিক আনসার কি হবে? এটারও সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি, ইউক্যালিপটাস। ওকে, ক্লিয়ার? পরের কোশ্চেন দেখো, বলছে মিঠা জলের সম্প্রদায়ের লেন্টিক আবাসস্থলের উদাহরণ। আমরা দুটো টার্ম পাবো, একটা হচ্ছে কি লেন্টিক আর একটা হচ্ছে লোটিক, আর একটা কি পাবো আমরা, আর একটা টার্ম পাবো লোটিক। তাহলে লেন্টিক কাকে বলা হয়, লোটিক কাকে বলা হয়, একটু আমরা ডিটেলসে দেখে নিই। দেখো লেন্টিক বলতে কি বোঝায়? লেন্টিক হলো স্থির বা ধীর গতি জলাশয়, যেখানে জলাশয়ে কোনো রকম স্রোত দেখা যায় না, সেটাকে বলা হয় লেন্টিক। আর যেমন হচ্ছে পুকুর, হ্রদ, জলাভূমি এগুলো। আর লোটিকটা কি? যেখানে কি দেখতে পাবো আমরা, স্রোত দেখতে পাবো, সেটাকে বলবো আমরা লোটিক। যেমন আমরা বলতে পারি নদী বলতে পারি। তাহলে লেন্টিক যদি বলে তাহলে কি হবে আনসার? পুকুর ও জলাভূমি হবে কারেক্ট আনসার। পরে কোশ্চেন, বলছে দুটি পৃথক সম্প্রদায়ের মধ্যবর্তী পরিবর্তনশীল অঞ্চলকে কি বলা হয়? ইকোটাইপ, আর্কেড, ইকোস্ফিয়ার আর ইকোটন। তাহলে কি বলা হয়? যখন দুটো পৃথক সম্প্রদায়ের মানে কি দেখতে পাবো, বাস্তুতন্ত্র দেখতে পাবো। ধরো এ একটা বাস্তুতন্ত্র রয়েছে, আর একটা কি রয়েছে, এ একটা বাস্তুতন্ত্র রয়েছে। এই যে মিডিলের অংশটা, এই মিডিলের অংশটাকে আমরা কি বলবো বলতো? অংশটাকে ইকোটন বলবো। মানে যখন দুটি সম্প্রদায়ের বাস্তুতন্ত্র রয়েছে এবং তার মধ্যবর্তী অঞ্চলটাকে আমরা কি বলবো? ইকোটোন বলবো। দেখো ইকোটোন বলতে বোঝাচ্ছে দুটি ভিন্ন বাস্তুতন্ত্র বা জীব সম্প্রদায়ের মধ্যবর্তী সংক্রমণ অঞ্চলকে বলা হয় কি? ইকোটোন, যেখানে দুই অঞ্চলের বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। যেমন বনভূমি এবং তৃণভূমির মাঝখানে। তাহলে বনভূমি এবং তৃণভূমির মাঝখানে যে ঝোপঝাড়গুলো দেখতে পাবো সেটাকে আমরা বলবো ইকোটোন। আর ইকোক্লাইনটা কি? ইকোক্লাইনটা হচ্ছে পরিবেশগত উপাদান, যেমন তাপমাত্রা, আর্দ্রতা, উচ্চতা ধীরে ধীরে পরিবর্তনের ফলে জীবের কিন্তু পরিবর্তন ঘটছে, এটাকে আমরা বলবো ইকোক্লাইন। যেমন ধরো আমরা পশ্চিমবঙ্গে বাস করি, আমরা যদি উত্তরবঙ্গে যাই, মানে দার্জিলিংয়ে যখন প্রবেশ করবো, দার্জিলিংয়ের নিম্নভূমিতে তেমন কিছু আমরা পরিবর্তন লক্ষ্য করব না। যখন ধীরে ধীরে আমরা শিলিগুড়ির দিকে চলে যাব, মানে দার্জিলিংয়ের মাউন্টেন এলাকার দিকে চলে যাব, তখন তাপমাত্রা পরিবর্তন ঘটছে এবং আর্দ্রতার পরিবর্তন ঘটছে, উচ্চতার পরিবর্তন ঘটছে, যার ফলে সেখানে জীবের বলো উদ্ভিদের বলো ধীরে ধীরে কিন্তু পরিবর্তন লক্ষ্য করছি। এটাকে বলবো আমরা ইকোক্লাইন। কি বলবো? ইকোক্লাইন। ঠিক আছে, মনে থাকবে। পরে কোশ্চিন, নিচের কোনটি সব থেকে স্থিতিশীল বাস্তুতন্ত্র? মানে নিচের কোনটি সব থেকে স্ট্যাবেল? স্ট্যাবেল মানে স্থিতিশীল বাস্তুতন্ত্র, সেটা হচ্ছে কি মরুভূমি, পর্বত, মহাসাগর আর বন। এটা সঠিক আনসার কি হবে? মহাসাগর, অপশন সি। পরে কোশ্চিন, বলছে ইকোসিস্টেম উপাদান সমূহে চক্রাকার চলাচলকে কি বলা হয়? তাহলে আমাদের যে ইকোসিস্টেমের যে বিভিন্ন চক্র রয়েছে, সেই চক্রগুলোকে আমরা কি বলবো? রাসায়নিক চক্র, বা জীব ভূ রাসায়নিক চক্র, ভূতাত্ত্বিক চক্র আর ভূ রাসায়নিক চক্র। তাহলে কি বলবো আমরা? এটাকে আমরা বলবো জীব ভূ রাসায়নিক চক্র। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। তাহলে বাস্তুতন্ত্রের মধ্যে যে আমরা চক্রাকার দেখতে পাই সেটাকে বলবো আমরা জীব ভূ রাসায়নিক চক্র। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি জলচক্র, কার্বন চক্র, নাইট্রোজেন চক্র, অক্সিজেন চক্র, জীবচক্র, বায়ু চক্র, এগুলো সবই কিন্তু আমাদের বায়োকেমিক্যাল সাইকেল বলা হয়, বায়ো জিওকেমিক্যাল সাইকেল বলা হয়ে থাকে। ঠিক আছে। পরে কোশ্চিন, নিচের কোনটি পরিবেশগত ভারসাম্যের সঙ্গে সম্পর্কিত নয়? নিচের কোনটি পরিবেশগত ভারসাম্যের সঙ্গে সম্পর্কিত নয়? জল ব্যবস্থাপনা অবশ্যই পরিবেশ, বনসৃজন, শিল্প ব্যবস্থাপনা আর বন্যপ্রাণী সংরক্ষণ। তাহলে নিচের কোনটি পরিবেশগত ভারসাম্যের সাথে সরাসরি সম্পর্কিত নয়? সেটা হবে অপশন নাম্বার সি, শিল্প ব্যবস্থাপনা মানে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট।
অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট পরিবেশের সঙ্গে সম্পর্কিত, কিন্তু অপশন অনুযায়ী অপশন নাম্বার সি। পরের কোশ্চেন, ইকোলজি ইজ পার্মানেন্ট ইকোনমি, এই স্লোগানটি কোন আন্দোলনের? আপিক্য আন্দোলন, নর্মদা বাঁচাও, চিপকো আন্দোলন, ওপরে কোনোটাই নয়। এখানে সঠিক আনসার অপশন নাম্বার সি, চিপকো আন্দোলন। পরের কোশ্চেন, চিপকো আন্দোলন সম্পর্কিত কিসের সাথে সম্পর্কিত? উদ্ভিদ সংরক্ষণ, বাঘ সংরক্ষণ, কুমির সংরক্ষণ, আর উদ্ভিদের প্রজনন। কি হবে আনসার? চিপকো আন্দোলন ছিল বা উদ্ভিদ সংরক্ষণ, অপশন এ। পরের কোশ্চেন দেখো কি বলা হয়েছে, বলছে উৎপাদনশীলতা হ্রাসের ক্রম অনুসারে বাস্তুতন্ত্রের সঠিক বিন্যাস লেখো। সব থেকে উৎপাদনশীলতা কোথায় বেশি? এটা আমাদেরকে জানতে হবে। কি হবে আনসার? মহাসাগর, হ্রদ, তৃণভূমি, ম্যানগ্রোভ। ম্যানগ্রোভ, মহাসাগর, তৃণভূমি, হ্রদ, ম্যানগ্রোভ, তৃণভূমি, হ্রদ আর মহাসাগর। অপশন নাম্বার ডি বলছে মহাসাগর, ম্যানগ্রোভ, হ্রদ আর তৃণভূমি। আনসার করো। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার সি। বলছে উৎপাদনশীলতা সব থেকে বেশি কোথায়? ম্যানগ্রোভ অঞ্চলে সব থেকে উৎপাদনশীলতা বেশি। তারপর হচ্ছে তৃণভূমি, হ্রদ, তারপর হচ্ছে মহাসাগর। উৎপাদনশীলতা মানে কি? প্রোডাক্টিভিটি বেশি কার? অবশ্যই ম্যানগ্রোভ মানে কি? বড় বড় উদ্ভিদ, ম্যানগ্রোভ। তারপর তৃণভূমি, তারপর হ্রদ, তারপর হচ্ছে মহাসাগর। হ্রদ কেন? কারণ হ্রদ হচ্ছে মিষ্টি জলের হ্রদ, এখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মায়, কিন্তু মহাসাগরে তেমন কিছু উদ্ভিদ জন্মায় না, যার ফলে সেখানে প্রোডাক্টিভিটি খুবই কম। পরের কোশ্চেন দেখো, বলছে নিচের কোন উক্তিটি সঠিক? জীবমণ্ডলীয় বাস্তুতন্ত্রে শক্তির প্রভাব একমুখী, শক্তির প্রভাব চক্রাকার, ট্রফিক স্তর বাড়লে শক্তির ক্ষয় কমে, আর উচ্চতর ট্রফিক স্তরে জীব শক্তি ব্যবহারে কম দক্ষ। কি হবে আনসার 37টা? তাহলে কি হবে আনসার? অপশন নাম্বার এ। তাহলে জীবমণ্ডলের শক্তি প্রবাহ সবসময় একমুখী হয়ে থাকে, ঠিক আছে, একমুখী। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। এটা একটা মুক্ত প্রণালী, কখনো বদ্ধ প্রণালী নয়, ঠিক আছে। তাই জীবমণ্ডলে বাস্তবত শক্তি প্রবাহ হবে একমুখী। থিওরি ক্লাসে করানো হয়েছে। তারপর চলো, তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি, আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে, এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে, এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো। ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট এর পরিমাপের একক কি? ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট আমরা কিভাবে পরিমাপ করব? গ্লোবাল হেক্টর, ন্যানোমিটার, হপাস ঘনফুট আর ঘনটন। কি হবে আনসার? অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট, গ্লোবাল হেক্টর। এটাও দেখো পরীক্ষায় এসেছিল। বলছে ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট বা বাস্তুতান্ত্রিক পদচিহ্ন হলো একটি পরিমাপক পদ্ধতি যা নির্দেশ করে মানুষ তার জীবনযাত্রার জন্য প্রকৃতির ওপরে কতটা নির্ভরশীল বা কতটা চাপ তৈরি করে। তাহলে কি বলতে চাইছে? যে কোনো মানুষ বলতে পারে, কোনো জীব কোনো একটা পরিবেশে কতটা চাপ প্রয়োগ করছে বা তার উপরে কতটা নির্ভর করছে, এটা বোঝানো যায় ইকোলজিক্যাল ফুটপ্রিন্টের অপরে। অর্থাৎ একটি নির্দিষ্ট জনসংখ্যার মানুষ বেঁচে থাকার জন্য প্রকৃতির কতটা সম্পদ, যেমন জল, খাদ্য, বাসস্থান, শক্তি ব্যবহার করছেন, এবং সেই জীবনযাত্রার ফলে বজ্র ও কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, তা শোষণ করার জন্য প্রকৃতি ঠিক কতটা জমির প্রয়োজন হচ্ছে, সেটাকে আমরা বলবো ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট, যেটা পরিমাপ করা হয় গ্লোবাল হেক্টর ঘা দিয়ে। চলো পরে কোশ্চেন, একজন মানুষের জীবন ধারণ বজায় রাখতে প্রয়োজনীয় ন্যূনতম ভূমিক্ষেত্রকে কি বলা হয়? বায়োটা, পরিবেশগত পদচিহ্ন, বা যেটাকে আমরা বললাম যে ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট বলা হয়, বায়োমান্নিস। তাহলে কি বলছে? দেখো ন্যূনতম যে জমিটার প্রয়োজন সেটাকে বলছি আমরা পরিবেশগত পদচিহ্ন, অপশন বি। পরের প্রশ্ন, ডিপ ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ইপি ওডাম, সি রনকিয়ার, এফ ই ক্লেমেন্টস, আর আর্নেনেস। কি হবে আনসার? অপশন নাম্বার ডি হবে আর্নেনেস, ঠিক আছে। তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম, এখনো অনেক প্রশ্ন রয়েছে যেগুলো তোমরা প্র্যাকটিস করবে। শ্যালো অগভীর বাস্তুতন্ত্র কি, তারপর দেখো ডিপ ইকোলজি বলতে কি বোঝায়, তারপর ইকোলজিক্যাল নিচ বলতে কি বোঝায়, প্রচুর প্রশ্ন দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর মিলেনিয়াম ইকোসিস্টেম অ্যাসেসমেন্ট, একটা নতুন ধারণা পরীক্ষা আসবে, ঠিক আছে, এটা কিন্তু এখানে লেখা আছে। প্রত্যেকটা জিনিস এর পরের দিন আমরা এগুলো নিয়ে আলোচনা করব।
ওকে, আজকে এই পর্যন্ত থাক।